একবার ভাবুন তো, যে আইনটা বানানো হয়েছিল মানুষকে গুম হয়ে যাওয়া থেকে বাঁচাতে, সেই আইনটাই এখন নিজে গায়েব হয়ে যাওয়ার পথে। এই ব্যাপারটা বাংলাদেশের বিচার ব্যবস্থা আর জবাবদিহিতার ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলে দিয়েছে। চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ, প্রশ্নটা শুনতেই কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? মানে একটা আইনের কাজই তো মানুষকে রক্ষা করা, সেই আইন নিজেই কিভাবে উধাও হয়ে যায়। এর পেছনে ঠিক কী কারণ আছে, চলুন সেটাই একটু খুঁজে দেখি। তো প্রথমেই আমরা যে আইনটা নিয়ে কথা বলছি সেটার সাথে একটু পরিচিত হয়নি। আইনটার নাম হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫, আর এর ভবিষ্যতে এখন বলা যায় ঝুলে আছে। আর দেখুন, এইটা কিন্তু কোনো সাধারণ আইন ছিল না, একেবারেই না। এই আইনটাই প্রথমবার গুমকে একটা চলমান অপরাধ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। মানে যতক্ষণ একজন মানুষ নিখোঁজ থাকবেন ততক্ষণ অপরাধটা চলতেই থাকবে। আর শাস্তির বিধানও কিন্তু বেশ কড়া ছিল, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছিল। উদ্দেশ্যটা পরিষ্কার, এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে একটা খুবই শক্ত অবস্থান তৈরি করা। কিন্তু এত শক্তিশালী একটা আইন এখন একটা আইনি মারপ্যাচে আটকে গেছে। একটা সংসদীয় কমিটি সুপারিশ করেছে যে এটাকে আর সংসদে তোলারই দরকার নেই। এর ফলাফলটা কি জানেন? ২০২৬ সালের ১০ এপ্রিলের পর কোনো ভোটাভুটি, কোনো আলোচনা ছাড়াই আইনটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। মানে সোজা কথায় আইনটার অস্তিত্বই আর থাকবে না। আর এই পরিস্থিতিটা আমাদেরকে একটা বেশ জটিল দ্বন্দ্বের মুখোমুখি করে দিয়েছে। এটাকে বলা যেতে পারে একটা অ্যাকাউন্টেবিলিটি প্যারাডক্স বা জবাবদিহিতার ধাঁধা, যেখানে একদিকে আছে রাষ্ট্র আর অন্যদিকে এর সমালোচকরা। আর দুজনের অবস্থান একেবারে দুই মেরুতে। আচ্ছা, দুই পক্ষের যুক্তিটা আসলে কি? সরকারের দিক থেকে বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে তদন্ত বা গ্রেফতারের আগে রাষ্ট্রের অনুমতি নিতে হবে। আর জাতীয় নিরাপত্তার কথা বলে কিছু কিছু আটককে ঘুমের সংজ্ঞার বাইরে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে যারা এর সমালোচনা করছেন তাদের যুক্তিটা ঠিক উল্টো। তারা বলছেন এটা তো নিরাপত্তা বাহিনীকে এক ধরনের দায়মুক্তি দিয়ে দেওয়ার শামিল, আর এটা সংবিধানের মূলনীতির বিরোধী, যেখানে বলা আছে আইনের চোখে সবাই সমান। এই প্রশ্নটাই কিন্তু পুরো বিতর্কের একেবারে মূল কথা। একটু ভেবে দেখুন তো, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকেই তদন্ত করার জন্য যদি তাদেরই কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, তাহলে কি সেখান থেকে একটা নিরপেক্ষ বিচার আশা করাটা আদৌ সম্ভব? আচ্ছা, এতক্ষণ তো আমরা আইনি তর্ক বিতর্ক নিয়ে কথা বললাম। এবার চলুন একটু মানবিক দিকটা দেখে। এই যে একটা দায়মুক্তির সংস্কৃতি বা আইনের এই অনুপস্থিতি, এটা ভুক্তভোগী পরিবারগুলোর জীবনে ঠিক কী প্রভাব ফেলছে? এই সংখ্যাটা দেখুন একবার, ৬০০রও বেশি। গত ১৫ বছরে এতগুলো মানুষ গুম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, তাই না? এর প্রত্যেকটা সংখ্যার পেছনে আছে এক একটা পরিবার, তাদের অনন্ত অপেক্ষা আর শেষ না হওয়া একটা গল্প। আর এই পরিবারগুলোর অবস্থাটা একবার ভাবুন। এমনিতেই অতীতে তদন্তের অনুমতি না পেয়ে তারা বিচার পায়নি। এখন যদি এই অধ্যাদেশটাও বাতিল হয়ে যায়, তাহলে তাদের মামলাগুলোর জন্য যে একটা বিশেষ ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল সেটাও আর হবে না। এর মানে কি? এর মানে হলো এই পরিবারগুলো কেবল আদালত আর সরকারি অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতেই থাকবে, কোনো সমাধানের আশা ছাড়াই। এবার চলুন প্রেক্ষাপটটা একটু বড় করে দেখি, কারণ বাংলাদেশের এই সমস্যাটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা বরং দক্ষিণ এশিয়া, এমনকি পুরো বিশ্বের একটা বড় ছবির অংশ। এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার, তাই না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই দেশগুলোর কোথাও গুমের বিরুদ্ধে আলাদা করে কোনো শক্তিশালী আইন নেই বললেই চলে। আর প্রায় সব জায়গাতেই নিরাপত্তা বাহিনীকে এক ধরনের সুরক্ষা দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। সুতরাং এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা আঞ্চলিক সংকট। কিন্তু দক্ষিণ এশিয়ার এই হতাশাজনক চিত্রের ঠিক উল্টো দিকেও কিন্তু উদাহরণ আছে। যেমন আর্জেন্টিনা। তাদের গল্পটা কিন্তু আমাদের একটা আশার আলো দেখায়। একসময় সেখানেও সামরিক শাসন ছিল, কিন্তু তারা কি করেছে? তারা দায়মুক্তির সব আইন বাতিল করে দিয়েছে, স্বাধীনভাবে বিচার করেছে, আর ৭০০রও বেশি অফিসারকে দোষী সাব্যস্ত করেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে জবাবদিহিতা নিশ্চিত করাটা অসম্ভব কিছু নয়। তো প্রশ্ন হলো, আর্জেন্টিনা এটা করল কিভাবে? মূলত ৩টে জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল। ১. রাজনৈতিক সদিচ্ছা। তারা সামরিক বাহিনীর দায়মুক্তির আইনটাই বাতিল করে দিয়েছে। ২. স্বাধীন ট্রাইব্যুনাল। এমন আদালত তৈরি করেছে যা রাজনৈতিক প্রভাব থেকে পুরোপুরি মুক্ত ছিল। আর ৩. আন্তর্জাতিক সহযোগিতা। তারা আন্তর্জাতিক আইনের সাহায্য নিয়েছে। এই ৩টে মিলিয়েই কিন্তু তাদের সফল মডেলটা তৈরি হয়েছে। তাহলে আমরা পুরো আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই সবকিছুর মূলে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো নিরাপত্তা নাকি ন্যায় বিচার।
তো সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই অধ্যাদেশটা বাতিল হয়ে যাওয়াটা দুটো জিনিসের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে আছে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার যুক্তি, আর অন্যদিকে আছে নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার মৌলিক অধিকার। রাষ্ট্রকে নিরাপত্তার উপর বেশি জোর দেবে, নাকি নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করবে? এই টানাপোড়েনটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই আলোচনাটা আমাদের সবার সামনে একটা শেষ প্রশ্ন রেখে যায়। একটা দেশকে কি নিরাপত্তা আর ন্যায়বিচারের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতেই হবে, নাকি দুটোকে একসাথে নিয়ে চলাও সম্ভব? বিষয়টা আসলেই ভাবনার।